জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক দেখতে পাচ্ছেন জামাতের এমপিদের উপর বিএনপির কর্মীরা আক্রমণ করেছে মির্জা ফখরুলের ঘোষণা এবং তারেক রহমানের ঘোষণায় দেশত্যাগ। এদিকে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি আদেশ দেন জামাত দলকে ধ্বংস করতে। জামাতের এমপিদের উপর আক্রমণ করেছে বিএনপি কর্মীরা, এই নিয়ে আজকে সারা দেশেই নতুন পরিস্থিতি। তারেক রহমানও ভয়াবহ ঘোষণা দিয়েছেন। সংসদ ভবন, সেনা সদস্য সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হওয়ার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে তাতে প্রায় দিশেহারা অবস্থা সরকারি সংস্থাগুলোর। ইসলামী ছাত্র শিবিরের চাপে পড়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিন্তু ঠিক সেই কথাই বলছে। বাংলাদেশের রাজনীতির মাঠ এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, আর এই অগ্নিকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। জুলাই বিপ্লবের রক্তভেজা মাটিতে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছিল, সেই স্বপ্নের সাথে কি তবে বর্তমান সরকার সরাসরি বিশ্বাসঘাতকতা করছে? সুতরাং জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। প্রিয় বন্ধুগণ, মে দিবস শুধু একটি দিবস নয়। এই দাড়ি আর টুপিকে ব্যবসা করে এই দুই লেবাসকে ধরে এই জঙ্গিরা বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। এই সবকিছু হয়েছে জনাব তারেক রহমানের প্রত্যক্ষ মদদে, তারেক রহমানের চাওয়াতে। সকল কার্যক্রম পরিচালিত হয়েছে হাওয়া ভবন থেকে, কেউ অস্বীকার করতে পারবে না, খোদ বিএনপি অস্বীকার করতে পারবে না। তারেক রহমানের পরিকল্পনায় দেশের মধ্যে অসংখ্য অস্থিতিশীল ঘটনা ঘটে, এইটা এখন প্রকাশ্যে আসে। অন্যদিকে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণায় সারা দেশের মধ্যে জামাতে এমপিদের উপর আক্রমণ করা হয় এবং বিএনপি কর্মীরা রাজপথে নেমে সরাসরি জামাতকে হুঁশিয়ারি দেয়। দর্শক শ্রোতা, গত 3-4 দিন যাবৎ ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ঝামেলা চলছে। এর মধ্যে অসংখ্য মানুষ আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই তারেক রহমান কঠিন সিদ্ধান্ত নেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে জামাত দলের অবস্থা এবং দেশের রাজনীতির মধ্যে আরো যে অসংখ্য ঘটনা ঘটে, সবকিছুই আপনাদেরকে এক এক করে ধারাবাহিকটি দেখানোর চেষ্টা করব। এই নির্বাচনটা ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে 213টি আসন লাভ করে সেই সরকার গঠন করার সুযোগ পেয়েছে। সুতরাং জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। প্রিয় বন্ধুগণ, মে দিবস শুধু একটি দিবস নয়। মে দিবস আপনি ইতিমধ্যেই শুনেছেন যে এটা গোটা বিশ্বের সকল মেহনতি মানুষ যারা কাজ করে, শ্রম দিয়ে যারা তাদের জীবিকা নির্বাহ করে এবং যাদের শ্রমের উপর, রক্তের উপরে সভ্যতা নির্মিত হয়, সেই শ্রমিকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস মে দিবস। এই দিনেই আপনি জানেন যে রক্তের মধ্য দিয়ে একটা দাবি আদায় হয়েছিল 8 ঘন্টা কর্ম সময়ের জন্য। এই দিনটি বাংলাদেশে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে। আপনি জানেন যে দীর্ঘ 18 বছর, 16-17 বছরের একটা দীর্ঘস্থায়ী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রামকে লড়াই করে আমরা একটা ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এবং তারপরে প্রায় 1.5 বছর একটি অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে থেকে আমরা একটা সম্পূর্ণ নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমি আজকে এক পত্রিকা একটি সংবাদ দেখলাম, যে সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। যে জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং তিনি তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। সমগ্র পৃথিবী, এই সমস্ত যারা অবজারভার এসেছিল, সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটা ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে 213টি আসন লাভ করে সেই সরকার গঠন করার সুযোগ পেয়েছে। সুতরাং জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। যাই হোক, যে কথা বলছিলাম যে আজকে বিভিন্ন ভাবে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্ন ভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে ওই শক্তিটির পক্ষ থেকেই একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা। আমরা 5ই আগস্টের পরে যে সুযোগ পেয়েছি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, সেই প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়া, সুযোগকে নষ্ট করা, আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, দেশবাসীকে চিন্তা করতে হবে।
ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। বাংলাদেশের রাজনীতির মাঠ এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, আর এই অগ্নিকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। জুলাই বিপ্লবের রক্তভেজা মাটিতে ডালিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছিল, সেই স্বপ্নের সাথে কি তবে বর্তমান সরকার সরাসরি বিশ্বাসঘাতকতা করছে? ডক্টর ইউনূস অত্যন্ত কঠিন ভাষা এবং সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বিপ্লবের সাথে গাদ্দারি আর সহ্য করা হবে না। উল্লেখ্য যে ডক্টর ইউনূস বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে অনেক বেশি আশাবাদী হয়েছিলেন তারেক রহমানের সেই বহুল আলোচিত আই হ্যাভ আ প্ল্যান বক্তব্যের উপর ভিত্তি করে। তিনি মনে প্রাণে বিশ্বাস করেছিলেন যে তারেক রহমানের কাছে দেশকে এগিয়ে নেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। তিনি ক্ষমতায় এলে জনগণের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘব করবেন এবং দেশের উন্নয়ন করবেন। কিন্তু ক্ষমতার মসনদে বসার পর সেই বাস্তব দৃশ্যপট সম্পূর্ণ উল্টো। বর্তমানে দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা এতটাই শোচনীয় যে 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। গ্রামগঞ্জের অবস্থা তো আরও ভয়াবহ, সেখানে মানুষ বিদ্যুতের মুখই দেখছে না। এই প্রচণ্ড দাবদাহে মানুষ সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে রাতে একটু শান্তিতে ঘুমানোর সুযোগটুকুও পাচ্ছে না। বিদ্যুৎ সংকটের সাথে এখন যোগ হয়েছে তীব্র জ্বালানি তেলের সংকট, যার ফলে রাজপথে যানবাহনের চাকা ঘোড়া প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছে। অথচ এই চরম জাতীয় সংকটেও বিএনপি সরকার বহির্বিশ্বের কাছ থেকে কোনো কার্যকর সমাধান বা বিনিয়োগ আনার বিন্দুমাত্র চেষ্টা করছে না। উল্টো অভিযোগ উঠেছে যে তারা এখন ব্যস্ত কেবল দেশের সম্পদ লুটপাটে এবং ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে নিজেদের আখির গুছিয়ে নিতে। আর সেই পাহাড় সম ঋণের বোঝা দিন শেষে সাধারণ নিরপরাধ জনগণের কাঁধেই চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সীমাহীন অব্যবস্থাপনা আর লুটপাটের কারণে বাংলাদেশ আজ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে প্রতিবেশী পাকিস্তানের মতো এক অন্ধকার পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলো, সেই নির্বাচন নিয়ে এখন চারদিকে উঠেছে ভোট জালিয়াতি আর কেন্দ্র দখলের ভয়ঙ্কর সব চাঞ্চল্যকর অভিযোগ। শুধু বিরোধী দলগুলো নয়, খোদ বিদেশি পর্যবেক্ষক আর সাধারণ ভোটাররাও এখন এই 181টি আসনের জয় নিয়ে জনসমক্ষে সন্দেহ প্রকাশ করছেন। সবচেয়ে বড় ধোঁকা দেওয়া হয়েছে জুলাই সনদ আর গণভোটের রায়কে নিয়ে। নির্বাচনের দিনই মানুষ গণভোটে আকাশচুম্বী সমর্থন দিয়ে জানিয়েছিল তারা রাষ্ট্রের আমূল সংস্কার চায়, কিন্তু ক্ষমতায় বসেই তারেক রহমান আর মির্জা ফখরুল সাহেবরা পুরোপুরি ভোল পাল্টে ফেলেছেন। ভোটের আগে তারা জুলাই সনদের কথা বললেও এখন বলা হচ্ছে পুরো সনদ নয়, বরং আধা সনদ বাস্তবায়ন করা হবে, যা সরাসরি জনগণের পবিত্র রায়ের চরম অবমাননা। ডক্টর ইউনূস এই পুরো বিষয়টি নিয়ে এখন আর কোনোভাবেই চুপ থাকতে পারছেন না, কারণ এই পরিবর্তনের মূল কারিগর ছিলেন তিনি নিজে। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে জুলাই সনদ কোনো এক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া গোটা জাতির আমানত। এদিকে রাজপথে আবারও নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। ছাত্র সংগঠনগুলো সাফ জানিয়ে দিয়েছে যে পূর্ণাঙ্গ সনদ বাস্তবায়ন না হলে তারা আবারও 5ই আগস্টের মতো আন্দোলনের ডাক দেবে। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে তারেক রহমান যেভাবে বীরের বেশে দেশে ফিরে 17ই ফেব্রুয়ারি 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেই জনপ্রিয়তা কি তবে মাত্র কয়েক মাসেই ধুলোয় মিশে যাবে? ডক্টর ইউনূস এখন সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে জনগণের সাথে এমন বেইমানি করলে তার পরিণতি কখনো ভালো হবে না। ঢাকা 8 আসনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে জয়ের ব্যবধান নিয়ে বড় প্রশ্ন উঠেছে, সেখানে বিজয়ীরা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মানুষ সত্যিই তাদের ভালো দেশে ভোট দিয়েছে? ইতিহাস সাক্ষী, এ দেশের মানুষ যেমন স্বৈরাচারী ফ্যাসিবাদের ভিত উপড়ে ফেলেছে, তেমনি তারা ঘরের শত্রুদের বিশ্বাসঘাতকতাও কখনো ক্ষমা করেনি। হাসিনার করুণ পতন থেকে যদি বিএনপি শিক্ষা নিতে ব্যর্থ হয়, আমাদের যারা বিরোধী দলে আছে তাদের ঘাড়েও সেই ফ্যাসিবাদের যে ভূত, সেই ভূত লক্ষ্য করা যাচ্ছে। তারপর থেকে মূলত রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে ব্যাপকভাবে সম্পৃক্ত হয়েছে এবং এই রাজনৈতিক সমন্বয়টা বিএনপি করেছে। তো যাই হোক, আমি ওই হিস্ট্রির দিকে না যাই, আমি জাস্ট কর্নেল অলি আহমেদ যেহেতু আজকে একটি বক্তব্য দিয়েছেন, এটা খুবই, তিনি আসলে তার জায়গা থেকে যে বক্তব্য রেখেছেন অত্যন্ত নিন্দনীয়। যে তার মতো মানুষরা যখন এই ধরনের গুজব রটিয়ে দেয়, এই ধরনের প্রপাগান্ডা ছড়ায়, তখন সমাজটা আসলে কিভাবে আমরা ঠিক করবো, মানুষকে কিভাবে সচেতন করবো। আমি নিজেও আসলে এই ধরনের গুজবের শিকার হয়েছি। যে সময় 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, অসংখ্য গুজবের শিকার হয়েছি এবং এখনো পর্যন্ত সেই গুজব আমার বিরুদ্ধে আছে। ওই সময় আসলে ছাত্রলীগ আওয়ামী লীগ যে গুজব রটাতো, এখন আমাদের জামাত এবং শিবিরের বন্ধুরা যারা একসময় আমাদের সাথে আন্দোলন করেছে, তারা এই ধরনের গুজব রটাচ্ছে। তাহলে আসলে কি বলবো? তার মানে একটা অংশকে আমরা
সেই গুজববাজদেরকে হটিয়ে আমরা এখন আবার নতুন গুজববাজ আমরা পেয়েছি। তো এইভাবে যদি মানে গুজবের পতনের পরে আবার গুজব আসে, সেটি আসলে খুব কঠিন। তো যাই হোক বন্ধুগণ, আমি কথা বাড়াবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের যারা বিরোধী দলে আছে তাদের ঘাড়েও সেই ফেসিবাদের যে ভূত, সেই ভূত লক্ষ্য করা যাচ্ছে। একই লোক আমি বলবো না, কিন্তু ভূত তাদের একই রকম। বিএনপির বিরুদ্ধে ওই সময় আওয়ামী লীগ ছিল, এখন বিএনপির বিরুদ্ধে ওই আওয়ামী স্টাইলে জামাত শিবির চক্রান্ত শুরু করছে, একই স্টাইলে। তো যাই হোক, বাংলাদেশে তো সংবিধান অনুযায়ী সবাই রাজনীতি করতে পারে না। আমরা বলছি না যে তাদের ৭১-এর যে বিতর্কিত ভূমিকা, এই জন্য তাদেরকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না। যদিও তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন সময় দুঃখ প্রকাশ করেছে, সরাসরি ক্ষমা চায়নি, তারপরেও দেশের মানুষ ২৪-এর গণঅভ্যুত্থানে বা অন্যান্য আন্দোলনে তাদের ভূমিকা থাকার কারণে তাদের প্রতি দয়া দেখিয়েছে। কিন্তু সেই দয়ার সুযোগে আজকে আমরা লক্ষ্য করছি যে তারা ২ মাসের সরকার, সেই সরকারের পতন ঘটানোর জন্য নানান ধরনের মিথ্যাচার। গতকাল তো আমরা দেখলাম যে ছাত্রদল নেতা আবিদ, তিনি অনেকগুলো পেজ শিবিরের একজন নেতা চালান, সেটি ভিডিও আকারে প্রকাশ করেছে। তো শিবির যদি আসলে তার রাজনৈতিক কর্মযোগ্য হয় এইভাবে মিথ্যাচার করা, গুজব রটানো এবং অন্যের চরিত্র হনন করা, তাহলে আসলে ছাত্র রাজনীতি কখনোই আসলে প্রসিদ্ধ হবে না। ক্যাম্পাসে এখন দেখেন যে তারা সাধারণ শিক্ষার্থীর বেশে কিভাবে আসলে এই প্রতিষ্ঠানগুলো তারা দখল করে রেখেছে। মানে যে আধিপত্য প্রতিষ্ঠার রাজনীতি, যেটা শিবির প্রতিদিন স্লোগান দিচ্ছে যে আমরা এই আধিপত্য প্রতিষ্ঠা হতে দিব না, কিন্তু সাধারণ শিক্ষার্থীর বেশে ক্যাম্পাসগুলোতে আজকে আধিপত্য বিস্তার কিন্তু শিবিরই করছে। ছাত্রদলকে এক প্রকার ঢুকতে দেওয়া হচ্ছে না। সে আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায়, সে সময় ছাত্রদল ঢুকতে পারেনি, শিবির কিন্তু ক্যাম্পাসে ছিল, ছাত্রলীগের সাথে মিলেমিশে তারা ক্যাম্পাসে ছিল, কিন্তু এখন আবার ছাত্রদলকে ক্যাম্পাসে সেই শিবিরই ঢুকতে দিচ্ছে না। তো এটাও তো আসলে এক ধরনের প্রপাগান্ডা। ছাত্রদলের বিরুদ্ধে তারা আধিপত্য বিস্তার করবে, তারা আবার ছাত্রলীগ হয়ে যাবে, অনলন গেস্টুম করবে, এ ধরনের কথাবার্তা বলে। সংসদ ভবন, সেনা সদস্য সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হওয়ার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে তাতে প্রায় দিশেহারা অবস্থা সরকারি সংস্থাগুলোর। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা কাজ করছেন, যদিও সুনির্দিষ্ট করে কোনো সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে তথ্য তারা পাননি। পুলিশও একাধিক গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে দেশের নিষিদ্ধ ঘোষিত ৩টি জঙ্গি সংগঠন এবং একটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী পুরো বিষয়টির সাথে জড়িত আছে। দেশীয় নিষিদ্ধ সংগঠনগুলো হলো নব্য জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম এবং জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া। বিমান বাহিনীর কয়েকজন সদস্যের সাথে এরই মধ্যে পাকিস্তানি জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান বা টিটিপি সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাওয়ায় পুরো বিষয়টি আরো জটিল হয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন জুলাই আন্দোলনের সময় এবং ২০২৪-এর ৫ই আগস্টের পর দেশের ১৭টি কারাগারে হামলা চালিয়ে ৭৯ জঙ্গি পালিয়ে গিয়েছিল। ইনুস সরকার আমলে ৩ উপদেষ্টার প্রত্যক্ষ মদদে প্রায় ৩৫০ জঙ্গি জামিন পেয়েছিল। জেল পলাতক আর জামিনে মুক্তি পাওয়া জঙ্গিরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য গলার কাঁটা হয়ে গেছে। তার চেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো অতীতের মতো এসব জঙ্গি সংগঠন পাহাড়ের একটি সন্ত্রাসী গোষ্ঠীও এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে গোয়েন্দাদের ধারণা। এসব জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা এতটাই প্রভাবশালী যে তাদেরকে আবার গ্রেপ্তার করার আগে পুলিশকে কয়েকবার ভাবতে হচ্ছে। কেরানীগঞ্জের মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, হবিগঞ্জ থেকে এক কিশোর এবং ঢাকা থেকে নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছিল পুলিশ। কিন্তু এই জঙ্গি দলগুলোর শীর্ষ নেতাদের হাত এতটাই লম্বা যে পুলিশকে রাঘব বোয়ালদের গ্রেপ্তার করা থেকে পিছু হটতে হয়েছিল। ফলে পুলিশের কাছে জঙ্গি হামলার ভয়াবহ আশঙ্কামূলক তথ্য থাকার পরও তেমন কিছুই করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্ন হলো, ইনুস আমলের মতোই কি দণ্ডপ্রাপ্ত জঙ্গিরা হেলিকপ্টার যোগে ঘুরে বেড়াবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সতর্ক করে ২৩ এপ্রিল চিঠি দেওয়া হয় পুলিশ সদর দপ্তর থেকে। বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এই সংক্রান্ত চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে। পুলিশ যদিও এই ইসাকের পরিচয় জানায়নি, একাধিক সূত্র বলছে এই ইসাক আগেও একবার গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে। ২০২৩ সালের ডিসেম্বরে সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সে জামিনে ছাড়া পেয়ে যায়। ২০২৩ সালের ডিসেম্বরে আদালত পাড়া থেকে ২ জঙ্গিকে
ছিনিয়ে নেওয়ার ঘটনা সহ আনসার আল ইসলামের বহু গোপন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।